রেকর্ডিং ক্লাসটা করা। তো আইসি ইঞ্জিন আমি প্রথমে বলছিলাম যে ইঞ্জিন কি। ইঞ্জিন একটা হচ্ছে সিস্টেম যেটা হিট ইঞ্জিনকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তো এটা নর্মালি হাই টেম্পারেচার থেকে হিটটা নেয়, হিটটা নিয়ে কিছু অ্যামাউন্টের কাজ করে এবং বাকিটা হচ্ছে লো টেম্পারেচার বা লো টেম্পারেচার রিজার্ভারে ছেড়ে দেয়, হিটটা রিজেক্ট করে। ইঞ্জিনকে নর্মালি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। তো আইসি ইঞ্জিন বলতে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনটাকে বোঝায়, যেখানে কি কম্বাসনটা হয় হচ্ছে সিলিন্ডারের ভিতরে। আর এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনটা কি, যেখানে কম্বাসনটা হয় কি সিলিন্ডারের বাইরে। এটা একটা স্টিম ইঞ্জিন, যেটা এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনের এক্সাম্পল। তো এখানে ফুয়েলটা বার্ন হয় ইঞ্জিনের বাইরে। এখানে কয়েল আছে, এটা ফুয়েল নর্মালি। এখানে ইঞ্জিন কয়েলটা বার্ন হয়, এখান থেকে ওয়াটারটা হিটে কনভার্ট হয়, এই স্টিমে কনভার্ট হয়। স্টিমটা এদিক থেকে যখন পিস্টনে আসে তখন পিস্টনটা মুভমেন্ট করে, আর পিস্টন মুভমেন্ট করলে তখন কি আমাদেরকে মেকানিক্যাল ওয়ার্কটা পাই। এখন আইসি ইঞ্জিনের অনেকগুলা ক্লাসিফিকেশন আছে, এটা বিভিন্নভাবে ভাগ করা যায় আইসি ইঞ্জিনকে। তা কিভাবে ইগনিশন হবে সেটার উপর ভিত্তি করে আইসি ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্পার্ক ইগনিশন, একটা হচ্ছে কম্প্রেশন ইগনিশন। তো স্পার্ক ইগনিশনের এক্সাম্পল কোনগুলো, পেট্রোল ইঞ্জিন বা গ্যাসোলিন ইঞ্জিন। আর সিআই ইঞ্জিন বা কম্প্রেশন ইঞ্জিনের এক্সাম্পল কোনটা, ডিজেল ইঞ্জিন। তারপরে কয়টা স্টকে সাইকেলটা কমপ্লিট হচ্ছে এটার উপর ভিত্তি করে আইসি ইঞ্জিনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন, একটা হচ্ছে 2 স্ট্রোক ইঞ্জিন। এখন আইসি ইঞ্জিনে কিছু মেইন কম্পোনেন্ট আছে, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে পরীক্ষা যদি আসে তাহলে কীভাবে লিখতে হবে এটা বলি। এখানে যে মেন নিচে যে সাইডে যে অংশটা দেখা যাচ্ছে এটাকে বলে ক্র্যাঙ্কশ্যাফট। আর এটা হচ্ছে পিস্টন। পিস্টন আর ক্র্যাঙ্কশ্যাফটকে যেটা যুক্ত করে সেটা হচ্ছে কানেক্টিং রড। আর এখানে একটা পিন থাকে, এটাকে বলা হয় পিস্টন পিন। আর এই যে পুরো অংশ ব্লকটা থাকে এটাকে বলে সিলিন্ডার ব্লক। এই যে সবুজ কালারের যেটা থাকে এটাকে বলা হচ্ছে কুলিং ওয়াটার, মানে এদিক থেকে ওয়াটারটা পাস করে ঠান্ডা করে ইঞ্জিনটাকে। এটা হচ্ছে কম্বাসন চেম্বার। এখানে দুটা বাল্ব থাকে, একটা হচ্ছে ইনটেক বাল্ব, এটা হচ্ছে এক্সজস্ট বাল্ব। ইনটেক বাল্ব থেকে এয়ার ফুয়েল মিক্সারটা ঢুকে, আর এক্সজস্ট বাল্ব দিয়ে তার মানে যে ধোঁয়া, কম্বাসনের ফলে যে ধোঁয়াটা তৈরি হয় সেটা বের হয়ে যায়। এটা হচ্ছে ক্যাম শেপড, এটা হচ্ছে ক্যাম। এটার কাজ হচ্ছে কি বাল্বটাকে ওঠানামা করা। ক্যামের মাধ্যমে বাল্বটা ওঠানামা করে। এখানে হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ কী করে, কম্প্রেসড এয়ার ফুয়েলকে স্পার্ক ইগনিশনের মাধ্যমে সেটাকে আগুন ধরাই দেয়, কম্বাসন ক্রিয়েট করে। এই যে এই পার্টগুলোকে বলা হয় আইসি ইঞ্জিনের পার্ট। এখানে ডিটেলস লেখা আছে আইসি ইঞ্জিনের পার্টগুলোর কোনটার কাজ কি, একটু দেখে নেবেন। এই যে এখানে বলছিলাম ক্লাসিফিকেশন অফ আইসি ইঞ্জিন, কি টাইপের ফুয়েল ইউজ করা হচ্ছে সেটার উপর ভিত্তি করে আইসি ইঞ্জিনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিন বলতে এসআই ইঞ্জিনকে বোঝায়, স্পার্ক ইগনিশন। আর ডিজেল ইঞ্জিন বলতে সিআই ইঞ্জিনকে, যেটা ওটাকে বোঝায়। কীভাবে ইঞ্জিনটা কুল হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ইঞ্জিনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন, একটা হচ্ছে ওয়াটার কুল ইঞ্জিন। আবার কি টাইপের কয়টা সাইকেলের অপারেশনটা কমপ্লিট হচ্ছে সেটার উপর ভিত্তি করেও দুটা ভাগে ভাগ করা হয় ইঞ্জিনকে, একটা 4 স্ট্রোক, একটা 2 স্ট্রোক। আবার চার্জ প্রেশারের উপর ভিত্তি করে দুটা ভাগে ভাগ করা, একটা ন্যাচারাল অ্যাসপাইরেট ইঞ্জিন, একটা হচ্ছে সুপার চার্জ বা টার্বো চার্জ ইঞ্জিন। এখন এসআই ইঞ্জিন কি, এসআই ইঞ্জিন মূলত হচ্ছে স্পার্ক ইগনিশন হয়, এটাতে কম্বাসনটা হয়। কম্বাসনটা হয় হচ্ছে কম্বাসন সিলিন্ডারের মধ্যে। এই এসআই ইঞ্জিনের একটা এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে কি পেট্রোল ইঞ্জিন বা গ্যাসোলিন ইঞ্জিন। আচ্ছা, এখানে এখন আমাদের দেখতে হবে, যেটা দেখাবো এটা হচ্ছে সিআই ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা একটু দেখতে হবে। তো সিআই ইঞ্জিন কিভাবে কাজ করে এটার জন্য আমরা এই ফিগারটা একটু দেখবো। এখানে 4টা স্টকে নর্মালি সিআই ইঞ্জিনটা, 4 স্টক সিআই ইঞ্জিন অপারেশন সম্পন্ন হয়। একটা হচ্ছে সাকশন, একটা কম্প্রেশন, একটা এক্সপানশন, একটা হচ্ছে এক্সজস্ট।
সাকশন মানে কি এই চারটা ফিগারের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করবো আসলে কীভাবে অপারেশনটা হচ্ছে। এখানে সিলিন্ডারটা, এটাকে বলে পিস্টন, এটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডার সর্বনিম্ন যে জায়গাটায় নামে সেটাকে বলা হয় বিডিসি, বটম ডেড সেন্টার। বিডিসি। আর এই পিস্টনটা সিলিন্ডারের মধ্যে যতটা উপরে যেতে পারে ম্যাক্সিমাম, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে টিডিসি, টপ ডেড সেন্টার। বটম ডেড সেন্টার আর টপ ডেড সেন্টার। আচ্ছা, ইনটেক স্টকে কি হয়, এয়ার ফুয়েলের মিক্সচারটা প্রথমে এই ইনটেক বাল্ব খুলে যায়, আর এক্সজস্ট বাল্ব যেটা বন্ধ থাকে। তো ইনটেক স্টকে এই ইনটেক বাল্বটা খুলে যায়, এয়ার ফুয়েল মিক্সচারটা ইনটেক বাল্ব দিয়ে কম্বাসন চেম্বারে প্রবেশ করে সিলিন্ডারের মধ্যে। তখন পিস্টনটা ধীরে ধীরে টিডিসি থেকে বিডিসিতে নিচের দিকে নামতে থাকে। এই চিহ্নতে বলতে বোঝাচ্ছে কি এটা সিলিন্ডারটা নিচের দিকে নামতেছে, টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারের দিকে নামতে থাকে। আর এখানে যখন ফিল হয়ে যায় তখন কি এই ইনটেক স্টকটা বন্ধ হয়ে যায়, আর এক্সজস্ট স্টক যেটা সেটা আগে থেকে বন্ধ থাকে। যখন এটা বিডিসিটা পুরোটা নেমে যায় তখন কি ইনটেক স্টকটা শেষ হয়ে যায়। তারপরে কি আসে, তারপরে যেটা আসে সেটা হচ্ছে কম্প্রেশন স্টক। কম্প্রেশন স্টকে কি হয়, পিস্টনটা উপরের দিকে ধীরে ধীরে উঠতে থাকে এবং এর মাঝখানে যে এয়ার ফুয়েলের যে মিক্সচারটা থাকে সেটা কি আস্তে আস্তে কম্প্রেস হতে থাকে। কম্প্রেস হইতে হইতে যখন পিস্টনটা একদম টিডিসি পর্যন্ত চলে যায়, ম্যাক্সিমাম যে ইয়াতে উঠে টিডিসিতে উঠে যায়, তখন কি দুটা বাল্বই বন্ধ থাকে এবং এখানে যে এয়ার ফুয়েল যে মিক্সচার থাকে এটা সর্বোচ্চ পরিমাণে কম্প্রেসড হয়ে যায়। তারপরে কি যখন যখন সর্বোচ্চ লেভেলে চলে যায় কম্প্রেসটা, তখন কি এখানে যে ফুয়েল ইনজেক্টর থাকে, স্পার্ক স্পার্ক প্লাগ, ওইটা থেকে একটা স্পার্ক বের হয়। আর এখানে স্পার্কদের সাথে সাথে কি এটা একটা কম্বাসন হয়, ব্লাস্ট হয়। তখন কি পিস্টনটা ধীরে ধীরে নিচের দিকে আবার নামতে থাকে, মানে টিডিসি থেকে বিডিসি থেকে নামতে থাকে। আর তখন হচ্ছে ইনটেক বাল্ব আর আউটলেট বাল্ব দুটা কি বন্ধ থাকে। তখন কি পিস্টনটা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, আবার নামতে নামতে বিডিসিতে পৌঁছায়। যখন বিডিসিতে পৌঁছায় তখন কি হয়, ভেতরে অনেক ধোঁয়া তৈরি হয়। এই ধোঁয়াটাকে বের করার জন্য তখন কি হয়, ইনটেক বাল্ব যেটা সেটা বন্ধ থাকে কিন্তু এক্সজস্ট বাল্ব যেটা সেটা খুলে যায়। আর পিস্টনটা ধীরে ধীরে কি উপরের দিকে উঠতে থাকে। তখন কি হবে, এই যে ধোঁয়া এই এক্সজস্ট ইয়েতে বের হয়ে যাবে। এটা ছিল ওয়ার্কিং প্রিন্সিপাল অফ 4 স্ট্রোক সিআই ইঞ্জিনের। এখানে বিস্তারিত লেখা আছে যে ওয়ার্কিং প্রিন্সিপালটা কীভাবে হয়, 4টে স্ট্রোক সম্পর্কে লেখা আছে। পরীক্ষায় আসলে এই ফিগারটা আঁকতে হবে 4টা। সাথে সাথে এখানে সাকশন বা ইনটেক স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক আর এক্সপানশন স্ট্রোক বা পাওয়ার স্ট্রোক, এইগুলা 4টে স্ট্রোক সম্পর্কে একটু ব্যাখ্যা করতে হবে। তারপরে এখানে একটা কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিআই ইঞ্জিন অ্যান্ড এসআই ইঞ্জিন। এখানে সিআই ইঞ্জিন বলতে বোঝাচ্ছে হচ্ছে স্পার্ক ইগনিশন, আর এস ইঞ্জিন বলতে বোঝাচ্ছে স্পার্ক ইগনিশন, আর সিআই বলতে বোঝাচ্ছে কি কম্প্রেশন ইগনিশন। মানে সিআই মানে হচ্ছে ডিজেল ইঞ্জিন। এখানে আমি একটু লিখে দেই, মানে সিআই বলতে বোঝাচ্ছে হচ্ছে ডিজেল। ডিজেল ইঞ্জিন। আর এসআই বলতে বোঝাচ্ছে পেট্রোল ইঞ্জিন। সিআই বলতে সিআই বলতে বোঝাচ্ছে পেট্রোল, আর এসআই বলতে বোঝাচ্ছে পেট্রোল, আর সিআই বলতে বোঝাচ্ছে কি ডিজেল ইঞ্জিন। এখানে এসআই ইঞ্জিনের যে স্পার্ক ইগনিশনটা হয়, এটা কম্বাসন যেটা হয় সেটা হচ্ছে কি হিটটা এসিভ হয় কীভাবে, স্পার্কের মাধ্যমে। আর কম্প্রেশন ডিজেল ইঞ্জিনে যেটা হয় সেটা কি এই হিটটা অ্যাচিভ হয় কম্প্রেশন এয়ারের মাধ্যমে। এখানে এসআই ইঞ্জিনে ফুয়েল হিসাবে পেট্রোল ইউজ করা হয়, আর সিআই ইঞ্জিনে ফুয়েল হিসাবে ডিজেল ইউজ করা হয়। আর এসআই ইঞ্জিনে যে ইন ইনলেট বাল্ব থেকে যেটা ঢুকে ওটা হচ্ছে এয়ার আর ফুয়েলের মিক্সচার, আর সিআই ইঞ্জিনে যেটা ঢুকে শুধুমাত্র এয়ার ঢুকে।
এখানে এসআই ইঞ্জিনে স্পার্ক প্লাগ ইউজ করা হয়, কিন্তু সিআই ইঞ্জিনে কোনো স্পার্ক প্লাগ ইউজ করা হয় না। এখানে হিটটা হচ্ছে কম্প্রেসড এয়ারের মাধ্যমে। আর এখানে কি থাকে, কার্বোরেটর থাকে, সাপ্লাই অফ ফুয়েল থ্রু কার্বোরেটর। এটা কার্বোরেটরের মাধ্যমে ফুয়েলটা কি সাপ্লাই হয়, আর এখানে হচ্ছে ফুল ইঞ্জেক্টরের মাধ্যমে ফুয়েলটা সাপ্লাই হয়। এখানে যেহেতু স্পার্ক প্লাগ ইউজ করা হয়, এখানে যে কম্প্রেশন রেশিও থাকে সেটা অনেক কম থাকে, আর এখানে কম্প্রেশন রেশিওটা অনেক বেশি থাকে। নর্মালি এসএ ইঞ্জিন অনেক হাই স্পিড যে ইঞ্জিনগুলো সেগুলোতে ইউজ করা হয়, আর সিআই ইঞ্জিনটা লো স্পিড ইঞ্জিনের জন্য ইউজ করতে হয়। এখানে এক্সাম্পল আছে কি, লাইট ওয়েট ভেহিক্যাল, যেমন হচ্ছে বাইক, কার, এগুলাতে নর্মালি এসএ ইঞ্জিন ইউজ করা হয়। আর হেভি ওয়েট যে ভেহিক্যালগুলো, বাস, ট্রাক, সেগুলোতে সিআই ইঞ্জিন ইউজ করা হয়। আচ্ছা, এখানে আমরা একটা ম্যাপ করার জন্য একটা কনসেপ্ট এখানে শিখবো, যে কম্প্রেশন রেশিও। এখানে কম্প্রেশন রেশিওটা কি? কম্প্রেশন রেশিও এখানে হচ্ছে ভলিউম, যেটা হচ্ছে কি ভলিউম এবং পিস্টন অ্যাট বিডিসি। এখানে বিডিসি বলতে বোঝাচ্ছে কি, পিস্টনটা সর্বোচ্চ যত নিচে নামতে পারে এটাকে বলে বিডিসি। আর এই বিডিসি থেকে উপরে যে ভলিউমটা, এই ভলিউমটা, এই ভলিউম, এটা হচ্ছে কি ভলিউম অ্যাবভ পিস্টন অ্যাট বিডিসি, মানে পুরো ভলিউমটা। আর এখানে আরেকটা আছে নিচে, যেটা যে ভলিউম অ্যাবভ পিস্টন অ্যাট টিডিসি, মানে এই টিডিসির উপরে থেকে যে ভলিউমটা, এই দুটার অনুপাতকে বলা হয় হচ্ছে কি কম্প্রেশন রেশিও। এই যে টিডিসির উপরে যে অংশ থাকে এই ভলিউমটাকে বলে ক্লিয়ারেন্স ভলিউম। এটাকে লেখে ভিসি দিয়ে, এটার নাম হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, ভিসি। আর পিস্টন যতটুকু দূরত্বে ভলিউমের মধ্যে মুভ করে সেটাকে বলে স্টক ভলিউম, মানে টিডিসি আর বিডিসি এর মধ্যবর্তী জায়গাটাকে বলা হয় হচ্ছে কি স্টক ভলিউম। তার মানে আমাদের এই পুরোটুকুকে লেখা যায় হচ্ছে স্টক ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম। মানে স্টক মানে ভিএস প্লাস ভিসি, স্টক ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম। তার মানে উপরে হচ্ছে কি ক্লিয়ারেন্স ভলিউম প্লাস স্টক ভলিউম, আর নিচে হচ্ছে কি টিডিসি এর উপরে অংশ মানে হচ্ছে ভিসি, মানে ক্লিয়ারেন্স ভলিউম। তো এই ফর্মুলা নর্মালি আমরা ইউজ করব কি, কম্প্রেশন রেশিও বের করার সময় আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর এখানে ক্লিয়ারেন্স ভলিউমটা কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে, কিন্তু আমাদের বের করতে হবে স্টক ভলিউমটা। তো স্টক ভলিউম বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে কি পাই/4 ডি স্কয়ার ইন্টু এল, মানে বৃত্তের ক্ষেত্রফলের সাথে আমরা জাস্ট স্টক লেন্থটা গুণ করে দিলে আমরা পেয়ে যাবো কি স্টক ভলিউম। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা করলেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে যে একটা মোটরসাইকেল হ্যাজ এ সিলিন্ডার ডায়ামিটার অফ 4.6 সেন্টিমিটার, এ স্ট্রোক অফ 4 মিলিমিটার। এটাকে স্ট্রোক বলতে বোঝাচ্ছে কি স্ট্রোক লেন্থ, স্ট্রোক লেন্থ, এটাকে লেখে এল দিয়ে, স্ট্রোক লেন্থ, স্ট্রোক লেন্থ এল। আর এখানে যে ডায়ামিটার দেওয়া আছে, সিলিন্ডার ডায়ামিটার, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি। সেটি এখন বলছে যে ইফ দ্য ক্লিয়ারেন্স ভলিউম ইজ 12.2 সিসি, এখানে ক্লিয়ারেন্স ভলিউম এটা হচ্ছে ভিসি এর ভ্যালু, ঠিক আছে, 12.2 সিসি। এখানে সিসি বলতে বোঝাচ্ছে হচ্ছে সেন্টিমিটার কিউব, সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। এখানে পরীক্ষায় যদি আমি সিসি এর জায়গায় সেন্টিমিটার কিউবে দিয়ে দিতে পারি, একই জিনিস দুইটা, সেন্টিমিটার কিউব। এখন আমাকে বের করতে বলছে যে কম্প্রেশন রেশিও কত আর। তো আমরা নর্মালি কি ফর্মুলা জানি কম্প্রেশন রেশিওর? কম্প্রেশন রেশিও আর ইকুয়াল টু ভি এস প্লাস ভিসি ডিভাইডেড বাই ভিসি। এখানে ক্লিয়ারেন্স ভলিউমটা আমাদেরকে দেওয়া আছে কোশ্চেনে, আমাকে শুধু ভিএস বের করতে পারলেই হলো। ভিএস মানে হচ্ছে স্টক ভলিউম। তো স্টক ভলিউম আমরা ফর্মুলা কি শিখছি, যে পাই ডি স্কোয়ার এল ইন্টু ডিভাইড বাই 4, এই ফর্মুলাটা আমরা জানি। এখানে পায়ের মান তো ফিক্স 3.1416, ডি ডায়ামিটার মানে এখানে দেওয়া আছে 4.6, এল এর ভ্যালু দেওয়া আছে কত 4.2, এখানে 4 তো ফিক্সড। এই ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো কি স্টক ভলিউমের মান 67.8। এই যে স্টক ভলিউম, এটা হচ্ছে বি এস এর মান,
এটা হচ্ছে ভিএস, এটা হচ্ছে ভিএস এর ভ্যালু। ভিএস অংশনে তো কারণ এই ভিএস এর ভ্যালু এখানে বসাই দিলে আর ভিসি এর ভ্যালু এখানে বসাই দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্লিয়ারেন্স কম্প্রেশন রেশিও। এখন কম্প্রেশন রেশিও বের করার পর এখানে আরো একটু অংশ থাকতে পারে পরীক্ষায়। এখন এটার সাথে যদি আমি বলি যে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি অফ এসআই ইঞ্জিন, এসআই ইঞ্জিনে যদি এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি বের করতে বলে, ওটার ফর্মুলা হচ্ছে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে ইটা ইকুয়াল টু 1 মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা হচ্ছে আর। আচ্ছা, এই ম্যাথটা যদি বলে এয়ার এফিসিয়েন্সি বের করতে বলি, সেক্ষেত্রে এখানে এতটুকু করতে হবে, এখানে কম্প্রেশন রেশিও বের করতে হবে, এটা হচ্ছে আর এর ভ্যালু, এটা হচ্ছে আর এর ভ্যালু। আর যদি বলে এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি বের করতে, সেক্ষেত্রে এই ভ্যালুটা এই আর এর জায়গায় বসে যাবে, আর এর জায়গায় বসে যাবে। আর এখানে যে গামা আছে, গামার ভ্যালু ফিক্সড, কোয়েশ্চেনে না দেওয়া থাকলে এটা ফিক্সড, এটা হচ্ছে 1.4, গামার ভ্যালু হচ্ছে 1.4। তাহলে এই ভ্যালুগুলো বসালে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি, এসআই ইঞ্জিনের এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি। আচ্ছা, এটার পরে এখন আমাদেরকে আর যেটা দেখতে হবে সেটা হচ্ছে টুইস্টিক ইঞ্জিন। টুইস্টিক ইঞ্জিন নর্মালি যে কাজটা করে এটা হচ্ছে দুইটা ধাপে সম্পন্ন হয়, এখানে চারটা থাকে না। এখানে এরকম থাকে যে একটা হচ্ছে ইনলেট ভালভ থাকে, একটা হচ্ছে এক্সিট ভালভ থাকে। ইনলেট পোর্ট যেটা, এটা দিয়ে নর্মালি ফুয়েলটা ঢোকে, ফুয়েল ঢুকলে কী হয়, এদিক থেকে যায় এদিক থেকে, তারপরে কি পুরো একটা সাইকেল কমপ্লিট করে এই যে এক্সজস্টের যে বাল্বটা আছে এখানে, ওই বাল্ব দিয়ে বের হয়ে যায় এয়ার ফুয়েল মিক্সারটা। এখানে যদি পার্থক্য আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফোর স্ট্রোক অ্যান্ড টু স্ট্রোক ইঞ্জিন, সেক্ষেত্রে ডিফারেন্সটা লিখতে হবে। নর্মালি ফোর স্ট্রোক ইঞ্জিন যেটা হয় সেটা হচ্ছে দুইটা রেভলিউশন হয়, একটা ওয়ার্কিং স্ট্রোকে দুইটা রেভলিউশন হয়, এবং দুইটা রেভলিউশনের মাধ্যমে এই চারটা স্ট্রোক সম্পন্ন হয়। আর টু স্ট্রোকে যেটা, সেটা হচ্ছে একটা রেভলিউশনের মাধ্যমে সম্পন্ন হয়। আর এখানে পাওয়ার আউটপুট যেটা, সেটা তুলনামূলকভাবে একটু কম থাকে ফোর স্ট্রোকে, কিন্তু টু স্ট্রোকে পাওয়ার আউটপুটটা একটু বেশি বেশি থাকে। আর এখানে চারটা স্ট্রোকে তো যেটা থাকে সেটা ইঞ্জিনের ওয়েটটা একটু বেশি হয়, ইঞ্জিনের ওয়েটটা বেশি হয়, আর এখানে ইঞ্জিনের ওয়েটটা একটু কম হয়। ভাইব্রেশন এখানে বেশি যন্ত্রপাতি থাকায়, বেশি কম্পোনেন্ট থাকে, এটার ভাইব্রেশনও বেশি থাকে, টর্কও বেশি হয়। ফ্লাইহুইল দরকার হয় এখানে, কিন্তু এখানে কোনো ফ্লাইহুইলের দরকার হয় না। তাই এগুলো একটু দেখবেন এখানে কী কী আছে এখানে। আর এখানে একটা যে দেখতে হবে একটু যে কার্বুরেটর কি, কার্বুরেটরের কাজটা কি, কার্বুরেটর কোথায় ইউজ করা হয়। নর্মালি কার্বুরেটর ইউজ করা হয় এসআই ইঞ্জিনে। এর কাজ হচ্ছে আমাদের যখন গাড়ি আস্তে চলে বা জোরে চলে, তখন ফুয়েলের পরিমাণ কম বেশি দরকার হয়। কার্বুরেটর কি করে, গাড়িটা যখন আস্তে চলে তখন কি ফুয়েলের পরিমাণটা কমিয়ে দেয়, আর যখন জোরে চলে তখন কি ফুয়েলের সাপ্লাইটা বাড়ায় দেয়। নর্মালি ফুয়েলের সাপ্লাই কখন বেশি লাগবে কখন কম লাগবে, মানে লোড বাড়ার সাথে সাথে বা স্পিড বাড়ার সাথে সাথে ফুয়েল বেশি লাগবে নাকি কম লাগবে, সেটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে কার্বুরেটর। আচ্ছা, এই ছিল হচ্ছে একটা বেসিক একটা টপিক। এখানে আর একটা আছে যেটা, ওইটা হচ্ছে এই ব্রেক পাওয়ার, ইন্ডিকেটেড পাওয়ার, ফ্রিকশন পাওয়ার, এই রিলেটেড একটা টপিক পড়াতে হবে। ওই স্লাইডটা ওপেন করি এখান থেকে একটু। ওকে, এখানেও আমি ওই আগের স্লাইডে কিছু এখানে অ্যাড করা হয়েছে এখানে, যে ফুয়েলের টাইপের ভিত্তি করে ইঞ্জিন ক্লাসিফিকেশন, কী ধরনের অপারেশন হয় সেটার উপর ভিত্তি করে ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা হয়, তিন ভাগে, যেমন হচ্ছে অটো সাইকেল, ডিজেল সাইকেল, ডুয়াল কম্বাসন সাইকেল, বা কীভাবে কুল হচ্ছে ইঞ্জিনটা সেটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। একটা এয়ার কুল্ড, একটা হচ্ছে কি ওয়াটার কুল্ড। আর এখানে হচ্ছে আইসি ইঞ্জিনের যে অপারেশন মানে ক্লাসিফিকেশনের মধ্যে আরও আছে, এখানে 5-7টা লিখলে হয়। এখানে কার্বুরেটর ইউজ করা হয়, একটাতে হয় না, কোনটাতে ইউজ করা হয় কোনটাতে হয় না, এগুলো আছে। আর এখানে হচ্ছে আইসি ইঞ্জিনের কম্পোনেন্ট, যেটা আমি আগে স্লাইডেও দেখিয়েছিলাম।
অপারেশন কীভাবে আইসি ইঞ্জিনের ডিজেল সাইকেলটা অপারেশন হয়, এখানে আমি আগেরটা দেখাইলাম যে 4টে স্টকের কথা বলছিলাম, এখানে এটা লেখা, এখানে সেম লেখা আছে। এসআই এসি ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি এখানে লেখা আছে এটা। আর এখন যেটা দেখানোর জন্য নর্মালি এটা দেখলাম, এই যে ম্যাটটা আমি দেখাইলাম, এখানে যে কোশ্চেনে ঘোরায় পরীক্ষার মধ্যে, এটা জাস্ট এখানে ইউনিটটা চেঞ্জ করে দেয়। এখানে এটা সেন্টিমিটার আছে, এটা আমি পরীক্ষায় মিলিমিটার দিয়ে দিতে পারি, মিটার দিয়ে দিতে পারি, জাস্ট ওটা চেঞ্জ করে নিতে হবে। এটা যদি সিসি থাকে, সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। তো আপনার যদি সবগুলো মিটারে, পরীক্ষা যদি সবগুলো মিটার দিয়ে থাকে, তাহলে এখানে সিসি দিয়ে থাকলে এটাকে মিটার কিউবে কনভার্ট করে নিতে হবে, তারপর ম্যাথগুলো শেষ করতে হবে। ইউনিটগুলো মাস্ট, যদি আপনি সিসিতে রাখতে চান তাহলে সবগুলোকে সেন্টিমিটারে রাখতে হবে, আর যদি এটা মিটার কিউবে নিয়ে আসেন তাহলে সবগুলো ইউনিটকেই মিটারে আনতে হবে। তো ইউনিটে কনভার্সনের জন্য একটু আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কোশ্চেনে কি ধরনের ইউনিট দেওয়া আছে। আচ্ছা, এই ম্যাথটা আমি দেখালাম, সিম্পল ম্যাথ, একই টাইপের, সেন্টিমিটার দেওয়া আছে, সবই দেওয়া আছে আগের ম্যাথটার মতোই। এইখানে এই জিনিসটা আমাদেরকে দেখা লাগবে এখন, ইন্ডিকেটেড পাওয়ার কি। আচ্ছা, ইন্ডিকেটেড পাওয়ার বলতে আসলে কি বোঝায়, যে আমাদের সিলিন্ডারের মধ্যে মানে ক্লিয়ারেন্স ভলিউম যেখানে থাকে থাকে যেটা সিলিন্ডারের মধ্যে যে পরিমাণে পাওয়ারটা তৈরি হয় সেটাকে বলা হয় কি ইন্ডিকেটেড পাওয়ার। এটাকে লেখা হচ্ছে আইপি দিয়ে, আইপি, ইন্ডিকেটেড পাওয়ারকে লেখা হচ্ছে আইপি দিয়ে। আমার একটা ফর্মুলা হচ্ছে কি, আইপি বের করার একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে এরকম লেখে নর্মালি, এখানে আমি লিখি আইপি সমান সমান আইপি ইকুয়াল টু পি এল এ এন কে, পি এল এ এন কে ডিভাইড বাই 60, 60, PLAN কে ডিভাইড বাই 16। এখানে পি হচ্ছে মিন এফেক্টিভ প্রেশার, এখানে লেখা আছে। এ মানে হচ্ছে এরিয়া, এল মানে হচ্ছে কি স্টক লেন্থ, আর এন, এন মানে হচ্ছে কি, এটা হচ্ছে যদি 2 স্টক হয় সেক্ষেত্রে এন এর মান, এন ইকুয়াল টু বড় হাতের এন, এখানে লেখা আছে। যদি 2 স্টক হয় সেক্ষেত্রে এন সমান সমান বড় হাতের এন হবে। আর যদি 4 স্টক হয় সেক্ষেত্রে এন সমান সমান হবে কি এন বাই 2, বড় হাতের এন বাই 2। এখানে যে বড় হাতের এন, এটা বলতে বোঝাচ্ছে কি ইঞ্জিনটার আরপিএম কত, মানে কত স্পিডে ঘুরতেছে। এখানে এন মানে হচ্ছে আরপিএম। আর এখানে যে কেটা আছে, কে বলতে বোঝাচ্ছে হচ্ছে কি এখানে হচ্ছে কয়টা সিলিন্ডার আছে, নাম্বার অফ সিলিন্ডার কয়টা। আচ্ছা, এটার পরে আমাদেরকে দেখতে হবে কি ব্রেক পাওয়ারটা কি। আচ্ছা, এখানে যে ইঞ্জিনের মধ্যে যে পাওয়ারটা তৈরি হয় এটা পুরোটাই আমরা পাই না, কিছুটা আমাদের নষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের ফ্রিকশন লসের কারণে। তো ফ্রিকশন লস বাদ দেওয়ার পরে আমরা যে পাওয়ারটা পাই, মানে ইঞ্জিনের মধ্যে যেটা অ্যাভেলেবেল থাকে, সেটা হচ্ছে ব্রেক পাওয়ার। তাহলে ব্রেক পাওয়ার ইজ দ্য ইউজফুল পাওয়ার অ্যাভেলেবেল অ্যাট দ্য ইঞ্জিন আউটশাফট। তো ব্রেক পাওয়ার ফর্মুলা হচ্ছে ব্রেক পাওয়ার ইকুয়াল টু 2 π n ইন্টু টি, টি মানে হচ্ছে টর্ক, ডিভাইড বাই 16। তো টর্ক অনেক লেখা, ইয়েতে লেখা হচ্ছে কি ডাব্লিউ ইন্টু এল, মানে ডাব্লিউ বলতে বোঝাচ্ছে লোড, আর এল মানে বলতে বোঝাচ্ছে কি লম্ব দূরত্ব, আর্মসের লেন্থ এটা। আচ্ছা, এখানে ফ্রিকশন পাওয়ারটা কি, আমি এখানে বললাম যে ইন্ডিকেটেড পাওয়ার থেকে কিছু পরিমাণ পাওয়ার আমাদের লস হয়ে যায়, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কি ব্রেক পাওয়ার। এই যে কিছু পরিমাণ পাওয়ারটা লস হচ্ছে, এটা হচ্ছে ফ্রিকশন পাওয়ারের জন্য হয়, ফ্রিকশন লসের জন্য হয়। তো ফ্রিকশন পাওয়ারটা কি, ডিফারেন্স বিটুইন দ্য ইন্ডিকেটেড পাওয়ার অ্যান্ড ব্রেক পাওয়ার। তার মানে ফ্রিকশন পাওয়ার ইকুয়াল টু আইপি মাইনাস বিপি, মানে ইন্ডিকেটেড পাওয়ার মাইনাস ব্রেক পাওয়ার। তো কখনো যদি কোশ্চিনে এফিসিয়েন্সি বের করতে দেয়, আরেকটা এখানে আছে যে মেকানিক্যাল এফিসিয়েন্সি। মেকানিক্যাল এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে কি, যে ব্রেক পাওয়ার আর হচ্ছে ইন্ডিকেটেড পাওয়ার, এই দুটার রেশিও, ব্রেক পাওয়ার আর ইন্ডিকেটেড পাওয়ারের রেশিও। তো অনেক সময় আমাদের কোশ্চিনে ইন্ডিকেটেড পাওয়ার বের করার পরে মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করতে দেয়, এবং সাথে হচ্ছে ব্রেক পাওয়ার দেওয়া থাকে না, কিন্তু আমাদেরকে ফ্রিকশন পাওয়ারটা দেওয়া থাকে বা ফ্রিকশন লসটা দেওয়া থাকে। এক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করে আমাদেরকে কি ইন্টিগ্রেট পাওয়ার বের করার পর আমাদের কি ফ্রিকশন পাওয়ার বের কোশ্চেন দেওয়া থাকবে, এখান থেকে আমাকে ব্রেক পাওয়ারটা বের করে নিতে হবে। তো
তো ব্রেক পাওয়ার বের করার পরে এই ফর্মুলাটা দিয়ে আমাদেরকে মেকানিক্যাল এফিসিয়েন্সিটা বের করতে হবে। তো এখানে একটা ম্যাথটা আছে যে এরকম যে ক্যালকুলেট ইন্ডিকেটেড পাওয়ার, মানে আইপিটা বের করতে হবে আমাকে। আইপি সমান হট, এই জিনিসটা আমাকে বের করতে হবে। ইন্ডিকেটেড পাওয়ার সমান কত, এটা আমাকে বের করতে হবে। এখন বলছে কি 4 সিলিন্ডার, এখানে 4 স্ট্রোক যেহেতু বলছে, তার মানে এখানে ছোট হাতের যে এনটা ছিল ফর্মুলার, ওই এনটা হবে কি, ছোট হাতের এন সমান হবে এন বাই বড় হাতের এন ডিভাইডেড বাই 2। আর এখানে যে 4 সিলিন্ডার বলতে বোঝাচ্ছে এখানে যে কে এর ভ্যালুটা ছিল ফর্মুলায়, কে ইকুয়াল টু 4, তো ডিজেল ইঞ্জিন হোয়েন দ্য মিন ইফেক্টিভ প্রেশার, এখানে মিন ইফেক্টিভ প্রেশার যেটা দেওয়া আছে এটা হচ্ছে কিসের ভ্যালু, এটা হচ্ছে পি এর ভ্যালু, এটা হচ্ছে পি এর ভ্যালু, পি ইকুয়াল টু 5.5 বার। এখানে বার ইউনিট আছে, কিন্তু আমাদেরকে সবগুলা ইউনিট সেম নিতে হবে, মিটারে নিলে ভালো হয়। তো এখানে যদি বার আছে তাহলে এখানে 5.5 বারকে নিউটন বার মিটারে আনতে হলে এটাকে জাস্ট 10⁵ দিয়ে গুণ করতে হবে, 10⁵ ইউনিট কি নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখানে তারপর দেওয়া আছে কি ইঞ্জিন স্পিড, এই যে ইঞ্জিন স্পিড আরপিএম, এটা হচ্ছে এন এর ভ্যালু, বড় হাতের এন এর ভ্যালু। আর ইঞ্জিনের ডায়ামিটার দেওয়া আছে 120 মিলিমিটার, এটা হচ্ছে ডি এর ভ্যালু, এটাকে মিটারে কনভার্ট করতে হবে। তারপর স্টক লেন্থ এটা আছে 150 মিলিমিটার, এটা হচ্ছে এল এর ভ্যালু, এটাকে মিটারে কনভার্ট করতে হবে। এটা হবে কত, 0.50 মিটার, এটা হবে কত 0.12 মিটার। এই যে সব ভ্যালু এখানে দেওয়া আছে, এখানে এল এর ভ্যালু দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে। এই যে এখানে ডি ভ্যালুটা দেওয়া আছে, এটা থেকে আমাকে এরিয়াটা বের করে নিতে হবে। এই ইকুয়ালটা আমরা ফর্মুলা জানি হচ্ছে π/4 ডি স্কোয়ার, π/4 ইন্টু ডি স্কোয়ার। এখানে ডি স্কোয়ারটা উপরে হবে, নিচে না। π/4 ইন্টু ডি স্কোয়ার। তো এইখানে ডি এর ভ্যালুটা দেওয়া আছে, ডি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে এর মানটা পেয়ে যাবো। এখানে এল এর মানটা দেওয়া আছে, এই সবগুলো ভ্যালু আমাদেরকে এই ফর্মুলাতে বসাতে হবে। পির মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, এর মানটা বের করেছি। এখানে যেহেতু 4 স্ট্রোক বলা আছে, তার মানে এন এর মান হবে n ডিভাইডেড বাই 2। তার মানে ফর্মুলা হবে এরকম ওই ম্যাথটার জন্য। এখানে পি তো দেওয়া আছে ভ্যালু, এর মানটা আমরা জানি, এল এর মানটাও দেওয়া আছে, এর মানটা আমরা ডি এর থেকে বের করে নিলাম, যেটা ছিল এটা বের করে নিলাম। আর এখন এন এর মান সমান 4 স্ট্রোক যেটা বলা আছে, তেমন হবে কি n/2। আর এখানে যেটা আছে কেই থাকবে এখানে। আর এখানে যে শ্যাট ছিল গুণন, এটা হচ্ছে এখানে শ্যাটটা গুণন হয়ে যাবে, শ্যাট গুণন 2, ঠিক আছে। তো এই ভ্যালুটা বের করলে আমরা হচ্ছে আইপি এর ভ্যালুটা পেয়ে যাবো, ইন্ডিকেটেড পাওয়ারটা পেয়ে যাব। এখানে আমাদের আরও দেওয়া আছে, ইন্ডিকেটেড পাওয়ারটা বের করতে বলছিল, ক্যালকুলেট ইন্ডিকেটেড পাওয়ার। এখানে আরও ক্যালকুলেট করতে বলছে যে মেকানিক্যাল এফিসিয়েন্সি। তো মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করার ফর্মুলা ছিল কি, ব্রেক পাওয়ার বাই ইন্ডিকেটেড পাওয়ার, যেটা ব্রেক পাওয়ার বাই ইন্ডিকেটেড পাওয়ার। তো এখানে ইন্ডিকেটেড পাওয়ারটা তো আমি এখান থেকে বের করে নিলাম, এখানে যেটা পাবো সেটা হচ্ছে ইন্ডিকেটেড পাওয়ার। আর এখানে ব্রেক পাওয়ারের ভ্যালু দেওয়া আছে ডিরেক্ট, তো ব্রেক পাওয়ারের ভ্যালু এটা বসাই দেবো। ইন্ডিকেটেড পাওয়ার ক্যালকুলেশন করলে যেটা পাবো, এটা বসাইলে যেটা পাবো সেটা হচ্ছে কি মেকানিক্যাল এফিসিয়েন্সি। এখন এখানে ব্রেক পাওয়ারটা কিলো ওয়ার্ডে দেওয়া আছে, তো আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে ওয়ার্ডে। ওই ওয়ার্ডটাকে যদি আমরা 1000 ভাগ করে দেই, তাহলে সেটা হয়ে যাবে কিলো ওয়ার্ড। আচ্ছা, এখানে একটু কোশ্চেন আছে
এখানে আমি এখানে ব্রেক পাওয়ারটা না দিয়ে আমি ফ্রিকশন পাওয়ারটা বা ফ্রিকশন লসটা দিয়ে দিতে পারি কোশ্চেন অনেক সময়। তো ফ্রিকশন পাওয়ার বা ফ্রিকশন লসটা আমি এখানে কোশ্চেন অনেক সময় দিয়ে দিতে পারি ব্রেক পাওয়ারটা না দিয়ে। যদি এখানে ফ্রিকশন পাওয়ার ধরেন এখানে আমি লিখে দিলাম ফ্রিকশন পাওয়ার বা ফ্রিকশন লস যেটাই হোক, এটা যদি আমি 1.5 বা সামথিং লিখি এখানে 1.5 কিলোওয়াট, 1.5 কিলোওয়াট, এইটা ব্রেক পাওয়ারের পরিবর্তে আমি কোশ্চেনে ফ্রিকশন পাওয়ারটা দিয়ে দিলাম। সেক্ষেত্রে কি হবে, আমরা জানতাম যে কি ইন্ডিকেটেড পাওয়ার আইপি জানতাম ইন্ডিকেটেড পাওয়ার আইপি আর হচ্ছে ব্রেক পাওয়ার, এই দুইটার বিয়োগফল হচ্ছে কি ফ্রিকশন পাওয়ার বা ফ্রিকশন লস এফ পি। তার মানে আমি এখানে যে আইপিটা বের করে রাখছি এখান থেকে বের করছি, এটা এখানে আইপিতে বসাইতে হবে। আর এখানে যে ফ্রিকশন লস দেওয়া আছে ফ্রিকশন পাওয়ারটা এখানে বসাইতে হবে। এটা বের করার পরে কি করতে হবে, ব্রেক পাওয়ারটা পেয়ে যাবো। শুধু হচ্ছে কি ব্রেক পাওয়ারটা ওই পাশে দেবো, ফ্রিকশন পাওয়ারটা এই পাশে দেবো। তার মানে এখানে আমরা ব্রেক পাওয়ার আর ইন্ডিকেটেড পাওয়ার থেকে ফ্রিকশন পাওয়ার আর ইন্ডিকেটেড পাওয়ার থেকে আমরা এই যে ব্রেক পাওয়ারটা পাই যাচ্ছি। এই ব্রেক পাওয়ারটা তখন কি এই মেকানিক্যাল এফিসিয়েন্সি বের করার জন্য এটা বসাতে হবে এখানে, আর আইপি বসাতে হবে এখানে। এই দুটার যে রেশিও, যেটা রেশিওগুলো যেটা পাবো সেটা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি। তো নর্মালি পরীক্ষায় এর বেশি কঠিন কিছু আসবে না, শুধু হচ্ছে চেঞ্জ হবে কোথায়, এখানে ব্রেক পাওয়ারের জায়গায় ফ্রিকশন পাওয়ার থাকতে পারে, এখানে 4 স্ট্রোকের জায়গায় 2 স্ট্রোক থাকতে পারে, বা এখানে হচ্ছে সিলিন্ডার 4টা সিলিন্ডার আছে, আমরা এখানে 6টা বা 8টা সিলিন্ডার দিয়ে দিতে পারি। শুধু হচ্ছে এখানে চেঞ্জ হবে কি, এখানে 8টা বা 6টা সিলিন্ডার দিলে এখানে কে এর ভ্যালু 4 এর জায়গায় 6 বা 8 হবে। আর এখানে যদি 4 স্ট্রোকের জায়গায় 2 স্ট্রোক দেই তাহলে সেখানে ক্ষেত্রে এখানে ছোট হাতের এন ইকুয়াল হবে বড় হাতের এন, এখানে 2 হবে না। আর এখানে বাকি ভ্যালুগুলো চেঞ্জ থাকলে চেঞ্জ থাকবে, এটা কোনো সমস্যা না। আর এখানে যে ব্রেক পাওয়ার আছে ব্রেক পাওয়ারের জায়গায় হচ্ছে কি আমি ফ্রিকশন পাওয়ারটা দিয়ে দিতে পারি। এখান থেকে জাস্ট আমাদেরকে ব্রেক পাওয়ারটা বের করে নিতে হবে। তো এই ছিল আইসি ইঞ্জিনের যাবতীয় ক্লাস। এখানে আমি আরেকটা জিনিস দেখেছিলাম ক্লাসে, যে এসআই এসিআই ইঞ্জিনের পিভি ডায়াগ্রাম আর টিএস ডায়াগ্রাম, ওই ডায়াগ্রামগুলো একটু দেখতে হবে এখানে। আর যদি ওয়ার্কিং প্রিন্সিপালটা আসে সিআই ইঞ্জিন বা এসআই ইঞ্জিনের, সেক্ষেত্রে এই ডায়াগ্রাম 4টা মাস্ট আঁকতে হবে, এবং এই 4টা যে পয়েন্ট এই পয়েন্টটাকে একটু ব্যাখ্যা করে লিখতে হবে। ঠিক আছে, তো এতটুকুই ছিল আজকে ক্লাস।